রঘু ধোপা আজ প্রায় 40 বছর হলো গ্রামের প্রত্যেকটা বাড়িতে কাপড় ধোয়ার কাজ করে। ধোপা হিসাবে গ্রামে প্রায় বেশ নামডাক অর্জন করেছিল, কিন্তু আস্তে আস্তে বয়সের ভারে সেও অসুস্থ হয়ে পড়ে। তাই সেই কারণেই আর ভারী ভারী জামা কাপড় কাচতে সে পারত না। তখন থেকে সে তার মেয়েকে এই কাজে নিয়োজিত করল। একদিন রঘু ধোপা তার মেয়েকে নিয়ে হাজির হলো এই গ্রামের সব থেকে ধনী ব্যবসায়ী শেঠজির বাড়িতে। আসলে শেঠজি ছিল রঘু ধোপার সব থেকে বড় খরিদ্দার। তাদের বাড়ি যেহেতু বড় আর ধনী, সেই জন্য প্রত্যেক মাসে মাসেই প্রায় প্রচুর জামা কাপড় এই ধোপার বাড়িতেই কাচাতে দেওয়া হতো। নমস্কার গিন্নিমা, এই যে হলো আমার মেয়ে সরলা। ও, তা আজ হঠাৎ তুমি তোমার মেয়েকে নিয়ে এই বাড়িতে কিসের জন্য এসেছো? আমার তো অনেক বয়স হয়েছে গিন্নিমা, বয়সের ভারে জামা কাপড় কাচার কাজ আর করতে পারি না। মেয়েটাকেও অনেক সাধ করে বিয়ে দিয়েছিলাম, কিন্তু ওই মেয়ের কপালে সংসার করা বোধহয় আর লেখা নেই। অল্প বয়সেই স্বামী বিয়োগ ঘটে ওর। শ্বশুর বাড়ির লোকেরা আর মেয়েকে ঘরে তুলতে চাইছে না, তাই এক প্রকার বাধ্য হয়েই বাবার ভিটেতে এসে উঠেছে। আমিও তো সেরম ভালো কাজ করতে পারি না বয়সের ভারে, তবে আমি স্থির করেছি আমার কাপড় ধোয়ার কাজটা আমি মেয়েকে দিয়েই করাবো। ও বেশ ভালো কাপড় ধোয়ার কাজটা শিখে গেছে। এখন ও যদি আপনার বাড়িতে ধোপানির কাজটা পেত, আমরা অনেক কৃতজ্ঞ থাকতাম আপনার কাছে। সে তো হলো না হয়। তাও মেয়ে, তুমি কাপড় চোপড় তোমার বাবার মতোই পরিষ্কার করে ধোও তো? আমাদের তো আবার ওই গ্রামের 5টা বাড়ির মতো জামা কাপড় নয়, সবই হলো দামি দামি জামা কাপড়। একটু পরিপাটি করে ধুয়ে পরিষ্কার করতে হবে, না হলে আবার কাপড় নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তুমি সব গুছিয়ে করতে পারবে তো তোমার বাবার মতো? তোমার বাবা কিন্তু সুন্দর করে যত্ন নিয়ে কাপড় কাচতো, তারপরে ইস্ত্রি করে গুছিয়ে কি সুন্দর করে আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে যেত। অনেক বড় দায়িত্ব, পারবে তো তুমি সব? আগে বাবার মতো হয়তো পারবো না, বাবা অভিজ্ঞ মানুষ, কত বছর ধরে এই কাজ করছে। তবে আমি চেষ্টা করব। বাবার নাম যে নষ্ট করব না, সে বিশ্বাস আমার নিজের উপরে আছে। ও, তা বেশ ভালো তাহলে। আগে গিন্নিমা, আজকে কি কাঁচার কোনো জিনিসপত্র আছে? তাহলে একেবারে নিয়েই যেতাম। না না, আর কিছুদিন পরেই মেয়ের বিয়ে দেব, এখন আর কাপড় কাচার কিচ্ছু নেই। তুমি বরং একেবারে বিয়ে মিটলে তারপরেই এসো, কেমন? আচ্ছা গিন্নিমা, চলো বাবা বাড়ির দিকে যাই। পেন্নাম হই কর্তামা, পেন্নাম হই। অনেক বড় বোঝা থেকে আপনি আমাদের বাঁচালেন। তা দিদি, মেয়ের যে বিয়ে দিচ্ছ, যথেষ্ট জাঁকজমক করেই তো দিচ্ছ, সব কি ওই সুদের টাকায়? কথার কি ছিরি ছোট বৌমা, তুমি কি ভুলে গেছো যে যার নামে কথাগুলো বলছো সে তোমার বড় ভাসুর হয়? ও মা, সুদের টাকাকে সুদের টাকা না বলে কি কষ্টের উপার্জন বলতে হবে? গ্রামের গরিব চাষা ভুষো মানুষগুলো কত কষ্ট করে রোজগার করছে, আর এই দিদি আর দাদা ভাই সমস্ত টাকা তাদের থেকে রক্ত চোষার মতো চুষে নেয়। আপনি জানেন না, আপনার বড় ছেলে চড়া সুদে টাকা ধার দেয়। এই জন্যই তো এত দহরম মহরম, না হলে কি আর এই কম সময় কেউ এত বড় বাড়ি, এত বড় ব্যবসা করতে পারে? ভুলে যাস না ছোট, এই বড় বাড়িতে কিন্তু তুইও আর তোর বড় থাকিস। যে ব্যবসাকে বলছিস যে সুদের ব্যবসা, অসৎ উপায়ের ব্যবসা,
সেই ব্যবসার টাকায় তোরাও খাস এবং পড়িস। তোর বর তো আমার বরের পেছন পেছনই সবসময় ঘুরে বেড়ায়। আমার বরকে কর্মচারী হিসাবে রেখে দিয়েছে, তাই সে থাকছে। সে কর্মচারী হিসাবেই কাজ করে, পাপের ব্যবসা খুলে বসেনি সে। কি শুরু করলে এটা কি তোমরা? কাজের বাড়ি সামনে দিয়ে কত কাজ পড়ে আছে বলো তো? এইসব না করে ব্যবসা, পাপের টাকা, সুদ, এইসব কিছু নিয়ে ঝগড়া করে কি কোনো লাভ আছে? ছোট বৌমা, এখন বললেও তো আমার বড় ছেলে আর ব্যবসা পরিবর্তন করতে পারবে না। তাই কথায় কথা না বাড়িয়ে চুপচাপ হাতের কাজগুলো সারো। সবাই মিলে কাজগুলো একসঙ্গে করলে তাহলেই বিয়ের কাজটা ভালো করে উতরে যাবে। আপনি তো সারা জীবনে বড় বৌমার দিকে ঝোল টেনে কথা বলেছেন, সব সময় আমার আর আমার বরের মুখকে বন্ধ করে রেখে দিয়েছেন। আমার কি বাবা, যার যেটা ইচ্ছা হয় করুক। দেখলেন মা, দেখলেন? তুমিও কি ছোট বাচ্চা হয়ে গেছো নাকি? নিজের মেয়ের বিয়ে, সেই দিকে হুঁশ নেই। কে কি বললো তার পেছন পেছন ঝগড়া করতে চললো। কাজ করো। এরপর তাদের মেয়ের বিয়ে খুব ভালোভাবে সুসম্পন্ন হলো। বিয়ের বেশ কিছুদিন পরে সেই রঘু ধোপার মেয়ে সরমার তাদের বাড়িতে ডাক পড়ল। আমায় দেখেছিলেন কর্তামা? হ্যাঁ গ্রামে, এই দেখো না, বিয়ে মিটতে না মিটতেই একেবারে শাড়ির ডাঁই পড়ে গেছে। অনেক দাগ আছে কিন্তু শাড়ির ভেতর ভেতর। তুমি একটু বাপু দেখে শুনে পরিষ্কার করো। হ্যাঁ, বাবার মতো ভালো করে ধৈর্য ধরে কাপড় কেচো। আগে কর্তামা, আপনি তো আমায় সব আগেই বলে দিয়েছিলেন, আমার সব কথা মনে আছে। আর হ্যাঁ শোনো, এইগুলো কিন্তু সব দামি শাড়ি, বেনারসি, ঢাকাই জামদানি, কাতান সিল্ক, কাতান বেনারসি, নয় নয় করে প্রায় 5,000, 6,000, 7,000 টাকা করে এক একটা শাড়ির দাম। দেখো আবার কোনো শাড়ি আমার যেন খোয়া না যায়। অল্প বয়সী মেয়ে তো তুমি, শাড়ি দেখে একটুখানি ওই যেটা বলতে চাইছে তুমি বুঝতেই পারছো, ভেঙে আর বলতে চাইছি না। একটু ভালো করে কিন্তু করো হ্যাঁ কাজটা। এইভাবে কেন কথা বলছেন গিন্নিমা? কাজ করে খাই, চুরির ইচ্ছা নিয়ে আমরা কোনো বাড়িতেই যাই না। গরিব মানুষ তো, মনের মধ্যে যে কি চলছে সেটা আমরা কি করে বুঝবো বলো? এত দামি দামি শাড়ি, জামা কাপড় তো কোনোদিন দেখোনি। তোমার বাবা খুব সৎ সজ্জন মানুষ ছিলেন, তবে বাবা সৎ বলেই যে মেয়েও সৎ সেটা তো আমরা ধরে নিতে পারি না। তাই আগে ভাগেই সতর্ক করে দিলাম। গরিব তো কি হয়েছে, আজ গরিব কাল ধনী হতে বেশি দিন সময় লাগবে না। ভাগ্যের ফের বলা যায় না। কত ধনী মানুষ এক রাতেই গরিব হয়ে গেল, আবার কত গরিব আমির হয়ে গেল। এখন আমার মুখেই বড় বড় কথাগুলো মানায় না। তবে আপনি আমাদের অপমান করে বললেন বলেই বললাম। সবার আগে নিজের আত্মসম্মান। যাকে আমার কাপড়গুলো নেওয়া হয়ে গেছে, এখন আমি আসি। ট্যাক ট্যাক করে চারদিক কথা শুনিয়ে গেল। এই যে আমার গয়নার বাক্স। বিয়েতে এই গয়নাগুলো যখন পরেছিলাম আমাকে কতই না সুন্দরী লাগছিল। না বাবা, এইভাবে গয়নাগাটি ফেলে রাখবো না, যাই সিন্ধুকে তুলে রাখি। কিন্তু আমার জড়োয়ার হারটা কোথায় গেল? না তো, না, হার তো এখানে নেই। তাহলে হারটা কি চুরি হয়ে গেল? হায় ঈশ্বর, ওনাকে যদি বলি তাহলে তো উনি আমাকে আস্ত রাখবেন না। এরপর সেই গিন্নিমা চলে গেল তার শাশুড়ি মায়ের কাছে। তারপর তার শাশুড়ি মাকে গিয়ে সব কথা খুলে বলল। তোমার কোনো ভুল হচ্ছে না তো? মনের খেয়ালে তো অন্য জায়গাতেও রাখতে পারো। না মা, আমার কোনো ভুল হচ্ছে না। ওই হাড় বজ্জাত ভিখিরি মেয়েটাই চুরি করেছে।
আমি বিশ্বাস করি এটা। না না, তুমি বিশ্বাস করলেই তো আর হবে না। শোনো, ও হচ্ছে রঘু ধোপার মেয়ে। রঘু কি আজ থেকে আমাদের বাড়িতে কাজ করছে বলো তো? কোনদিন একটা বাড়ির সুতোও নড়েনি। আর ওর মেয়ে কি না, আমি এটা বিশ্বাস করতে পারছি না। আপনি যত যাই বলুন, হাড়ের তো আর হাত পা ছিল না যে নিজে ডানা মেলে উড়ে চলে যাবে। তখন ওই হাড়ের সামনে ছিল। আর আপনি জানেন ও কত বড় বড় কথা আমায় বলেছে। মা, আপনার ছেলে শুনলে কিন্তু খুব রাগারাগি করবে। এখন সোনার যা দাম, চলুন না গিয়ে থানায় দারোগা বাবুর কাছে নালিশ করে আসি। এখনই যদি ওর বাড়িতে একবার ঢো মারা যায়, আমার বিশ্বাস হাতটা উদ্ধার করা যাবে। ঠিক আছে, এত জোর দিয়ে যখন বলছো তাহলে চলো, থানায় গিয়ে দারোগা বাবুর কাছে একটা নালিশ জানিয়ে আসি। এরপর তারা শাশুড়ি বৌমা মিলে থানায় গেল। থানা থেকে রিপোর্ট লিখিয়ে তারা দুজনে মিলে যখন বাড়ির দিকে আসলেন, তখন দেখলেন যে বাড়ির দোরগোড়াতেই রঘু ধোপা এবং তার মেয়ে এসে হাজির। কি গো রঘু, তুমি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কি করছো? আমি তো এইমাত্র তোমার বাড়ি থেকেই আসলাম। দেখলাম তোমার বাড়িতে তালা ঝোলানো। হ্যাঁ, আসলে আমি আর বাবা বাড়িতে তালা মেরে তো আপনাদের বাড়িতেই আসছিলাম। আপনি হয়তো সেই সময় গেছিলেন। দেখলে তো, দেখলে, বলেছিলাম হয়তো ওরা কোনো কাজে বেরিয়েছে। তুমি বিশ্বাস করলে না। আগে কর্তামা, একটা বিশেষ দরকারেই আপনার কাছে আসা। এই যে এই হারটা কোনোভাবে হয়তো আপনার বেনারসি শাড়ির ভাঁজে আটকে গেছিল। এত দামি জিনিস, সেই জন্যই আমার মেয়ে যখনই এটা খুঁজে পেয়েছে আপনার কাছে এটা দিতে চলে এসেছি। দেখলে তো, শুধু শুধু মানুষকে তুমি সন্দেহ করছিলে। আমি জানতাম রঘু যথেষ্ট সৎ এবং সজ্জন ব্যক্তি। গরিব হতে পারে, কিন্তু ওর সততার অনেক দাম রয়েছে। অনেক উপকার করলে রঘু তুমি আমার। বাইরে দাঁড়িয়ে কেন, চলো চলো ঘরে চলো। এত উপকার করেছো যখন, আজকে আর না খেয়ে তোমাদের ছাড়ছি না, চলো। আচ্ছা সরমা, কাপড় তো তুমি কেচেছো, তাহলে তুমি নিশ্চয়ই হাতটা পেয়েছিলে। তা তুমি দিতে না এসে এই বয়স্ক মানুষটাকে কেন আবার নিয়ে আসলে বলো তো সাথে করে? আমি আপনাদের বাড়িতে সবে একদিন মাত্র হয়েছে এসেছি। আপনারা কি আর আমাকে সেরকম ভাবে চিনবেন? অথচ আমার বাবা এত বছর ধরে আপনার বাড়িতে কাজ করেছে, সেই জন্য আমার বাবাকেই সাথে করে নিয়ে এসেছি। আপনি হয়তো আমাকে ভুল বুঝতে পারতেন কিংবা চোর ভাবতে পারতেন। আমার বাবার কথা তো আপনারা খুব বিশ্বাস করেন, তাই বাবাকে সাক্ষী হিসাবে নিয়ে আসলাম। আমি তোমাদের কত ভুল ভেবেছিলাম। সত্যি, রক্ত কথা বলে। তোমার বাবা এত ভালো মানুষ, তুমি তার মেয়ে হয়ে কিনা চোর হবে? ছি ছি ছি, কি ভুল ধারণার মধ্যে আমি ছিলাম। তবে তোমাদের সততায় আমি মুগ্ধ হয়েছি। গরিব মানুষ বলেই যে তার মধ্যে সবসময় লোভ বাসা বেঁধে থাকবে, এই কথাটা ঠিক নয়। তাই তোমাদের সততার পুরস্কার হিসাবে এই হারিয়ে যাওয়া হাতটা আমি তোমাদেরকেই উপহার দিলাম। না করবে না কিন্তু, এটা নিতেই হবে। নাও। এর আবার কি দরকার গিন্নিমা? আপনি যে এই আমাদের একবেলা পেট পুড়ে খাওয়ালেন, এতেই আমরা ধন্য। আমি বলেছি না, না করবে না। নাও, হাতটা তুমি নাও, আজ থেকে এটা তোমার।